কুমিল্লাতে এর বাইরেও আরো 2-3টি মন্দিরে আক্রমণ করা হয়েছে। আপনারা বেগমগঞ্জ, চৌমুহনী একটি বিশিষ্ট বাণিজ্যিক এলাকা, সেখানে আপনারা শুনেছেন পরপর 8টি মন্দির ভাঙচুর করা হয়েছে এবং সেখান থেকে মন্দিরের বিগ্রহের জন্য রক্ষিত স্বর্ণালঙ্কার রূপ করা হয়েছে, যার পরিমাণ হবে 6 থেকে 7 কোটি টাকা। পাশাপাশি হাজীগঞ্জের রাত্রিতে যেটা হয়েছে 4টা মন্দিরে, এবং সেই মন্দিরগুলোও পোড়ানো হয়েছে এবং পূজার যে প্রতিমা তা ভাঙচুর করা হয়েছে এবং সেখানে লুটপাট করা হয়েছে এবং মন্দিরের পাকা মন্দিরে যে সকল জানালা এগুলি সব ভেঙে চলে দেওয়া হয়েছে এবং ওখানকার একটি ছেলেও আহত হয়েছে আক্রমণকারীদের দ্বারা, এবং আরেকটি মন্দিরে আগুন দিয়ে ছাই করে দিয়েছে। এই ঘটনাগুলি এরপরেও আপনারা শুনেছেন যে রংপুর পীরগঞ্জে একটি জেলে করতে সম্পূর্ণ প্রত্যেকটি পরিবারকে সেটা থেকে উচ্ছেদ করা হয়েছে। এটা আরো 2-3 দিন পরে ঘটেছে। আমি রংপুরে গিয়েছিলাম এবং আমরা এই জায়গাগুলি আমরা সরজমিনে আমরা দেখলাম, প্রত্যক্ষ করলাম। আমরা কুমিল্লা যখন প্রথম যাই, সেখানে গিয়ে দেখি যে মন্দিরটি পুরোপুরি পুরানো হয়েছে, সেখানে কোনো লোক ক্ষতি হয় এবং সেই মন্দিরটি আক্রমণ করা হয়েছে 2টা বাজে, দিনের 2টায়। আর নানুয়া দিঘির পাড়ের ঘটনাটা হল সকালে। সেখানে আক্রমণ করার পরে স্থানীয় লোকজন তারা যেমনি ভাবে বাচ্চা আত্মরক্ষা করছে, ঘটনার পরে পুলিশ আসছে, আইসা বলে ওদের ভয় পেয়ে না আসছি। ওনারা চলে যাওয়ার পর আবার 4টায় 3টা আবার আক্রমণ হয়েছে। ঠিক একইভাবে আক্রমণকারীরা চলে যাওয়ার পর পুলিশ আসছে, এসে বললো যে আমরা আপনাদের আশেপাশে আছেন, না ভয় পেয়ে না। তারপর বিকাল 4টায় আবার আক্রমণ হয়েছে, অর্থাৎ একটা মন্দির 3বার আক্রমণ হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে। সেই মন্দিরটির নাম হলো শ্রী শ্রী চাঁদমণি রক্ষাকারী মন্দির, কাপুরিয়াপট্টি, কুমিল্লা। ওখানকার প্রহরী অমরচন্দ্র চক্রবর্তী এবং কারাগণ আচার্য সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট ষড়যন্ত্র রায় সভাপতি। আমরা পুরোহিতদের সাথে কথা বলতে পারলাম, কিন্তু কমিটির যারা পরিচালক, সভাপতি, সাধারণ সম্পাদক তারা উপস্থিত হয়নি। তার মানে আমাদের আগমনের বার্তা পাওয়ার পর আমার যেটা ধারণা, এই কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে প্রশাসন অথবা দল দিয়ে তাদেরকে নিশ্চয়ই কোনো হুমকি টুমকি দেওয়ার কারণে তারা সেখানে আর উপস্থিত থাকে না। এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। আশেপাশের দোকানদার আছে, তাদেরকে আমরা ডেকে সব বর্ণনা করলাম, শুনলাম। মন্দিরে আগুন দিয়েছে, কোনো প্রাণহানি ঘটে নাই, কিন্তু বিরাজমান আতঙ্কটা এখনো তাদের মন থেকে মুছে যায়। একটা নীরব নিস্তব্ধ, মানে দিনের বেলাও দাঁড়ালে চারিদিকে গা শিরশির করে ওঠে, চারিদিকে তাকালে মানুষের মধ্যে একটা আতঙ্কের ছাপ উঠে পড়ে। তারা কোনো কথাই বলতে চায় না। এবং এই প্রথম মন্দিরটাকে আক্রমণ 3বার, মানে একদিকে সংগঠিত হয়ে আরেকদিকে যায়, আরেকদিকে আরো সংগঠিত হয়ে আবার আসে, আরো সংগঠিত আবার আসে 3বার, এবং সর্বশেষ 1000-3 মতো নাকি। তারা কোনো কথাই বলতে চায় না, চিনে না এমন কোনো কথাই বলতে চায় না, কারণ সাধারণত প্রাণনাশের আশঙ্কা থাকতেই পারে মূল কথাগুলি প্রকাশ করে।
তারপরে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রমের সাধারণ সম্পাদক নিহারঞ্জন হালদার এর প্রত্যক্ষ বিবরণ নিয়ে সেখানে ছিল 13-10-21 রাত 8টায় আশ্রমের বাইরে কিছু সংখ্যক ভক্ত মহিলা অবস্থান করছিলেন, যার সংখ্যা 300 হবে। ঠিক ওই সময় 60-70 জন দুষ্কৃতিকারী অতর্কিত মন্দিরে আক্রমণ চালায়। সেখানে আশ্রমের একদল ছাত্র প্রতিরোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। দুষ্কৃতিকারীরা আশ্রমের ভিতরে প্রবেশ করে প্রায় 25-30 মিনিট ধরে প্রতিমা সহ মন্দির ভাঙচুর করে হামলায় মন্দিরে বিকাশ নামে একজন ছাত্র গুরুতর আহত হয়। যারা হামলা চালায় তাদের বয়স 19-20-এর মতো। এই ঘটনাটা রামকৃষ্ণ আশ্রম, এখানে একটা ছাত্র হোস্টেল আছে, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ছাত্ররা এখানে থাকেন এবং লেখাপড়া করেন। তারা চেষ্টা করছিল প্রতিরোধ করতে পারেন। এই মন্দিরটা কয়েকবার হামলা হচ্ছে। সর্বশেষ হামলাটা সময় গাছের গুড়ি দিয়ে গেটের ভেঙে ঢুকছে। তারপরে যা ঘটনা ঘটছে এবং বিকাশ করে যে ছেলেটা, সে আপ্রাণ চেষ্টা করছে সবাইকে নিয়ে প্রতিরোধ করতে, এবং সে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে হসপিটালে নেওয়া হয়। সে এখন ভালো আছে স্বাস্থ্যের দিক দিয়ে। এই মন্দিরটার পাশে আরেকটা মন্দির আছে লক্ষ্মীনারায়ণ জিউ আখড়া। এখানে ডিস্টেন্স হবে লক্ষ্মীনারায়ণ জিউ আখড়া থেকে রামকৃষ্ণ আশ্রমটা মাঝখানে হবে কত 500-700 গজ হবে ডিস্টেন্স। তো ওই জিউ আশ্রম এবং এই দুটা মন্দিরের মাঝখানেই ছিল মানে যে ঘটনাগুলি ঘটছে, পুলিশ যেখানে গুলি করেছেন এবং যাদেরকে মারছে বা 6-5 জন মারা গেছেন, এখানে এই ঘটনাটা কিন্তু রাস্তার উপরে চলছে। অর্থাৎ মন্দির প্রাঙ্গণের বাইরে রাস্তার উপরে এরা 2-3 বার মিছিল করে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে সংগঠিত আবার পশ্চিম দিকে দুইটা মন্দিরের ভাগাভাগি ঘটনা। এবং এই যে রাজা লক্ষ্মী নারায়ণ জিউ আখড়াটা সম্পূর্ণ আগুনে ভর্তি উঠবে, পুরো আগুনে। এখন গেলে হয়তো চিহ্ন বুঝতে কষ্ট হয়, কিন্তু ওই ইলেকট্রিক তার এগুলিতে পোড়া এবং আগুনের যে ধোঁয়া কিছু ছাপ রয়ে গেছে, এবং সেখানে মন্দিরের যেটা ছিল কি বলে অস্থায়ী যে মণ্ডপ ছিল, সেই মন্দিরটাও ভাঙচুর হয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল চৌমনি, আমরা চৌমনিতে যেতে পারিনি এখনো। বারবারই যাওয়ার উদ্যোগ নিলাম। আমার পাশের জনকর্তাগুলো বলল বেগমগঞ্জ জনগণের কাছে তো জনপ্রিয়তা আছে, বিশেষ করে চৌমনি যে পৌর এলাকাটা, চৌমনি বাজার যে ব্যবসা কেন্দ্রটা, এখানে 70% বিত্তশালী ব্যবসায়ী হিন্দু সম্প্রদায়, আর বাকি অন্যেরা। এদের সাথে তার সম্পর্কটা অনেকটা পারিবারিক সম্পর্কের মতো, সুখে দুঃখে সব সময়। এবং তারা বরকতুল্লাহ বুলুর উপরে যথেষ্ট আস্থা রাখে, ভরসাও রাখে। এবং বরকতুল্লাহ বুলু এবং আমাদের কামাখ্যা এরা এই তাণ্ডব মোকাবেলা করার জন্য চেষ্টা করছে। আমার যে সকল নেতা কর্মীরা চেষ্টা করছে, এদেরকে প্রতিহত করছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে 250-এর ঊর্ধ্বে, তার মধ্যে বরকতুল্লাহ বুলু একজন। এখন এফআইআর মামলা 250, অজ্ঞাত হাজার অজ্ঞাত মানিত একটা পুলিশের বাণিজ্য। এবং সেখানে কামাখ্যাকে 1 নম্বর আসামি করা হয়েছিল। পরে দেখলো যে এটা একটু কি হয়, বিচারযোগ্য হয়, তাই সে ঘটনার নামে এখন মামলার আসামি হয় না। প্রতিদিনই মামলা হচ্ছে। বরকতুল্লাহ বুলুর নামে 3টি মামলা দায়ের করা। আপনারা জানেন সেখানকার পুরোহিতের বিরুদ্ধে যে বলেছিলেন গৌতম বাবু, যারা সকাল 6টার থেকে পুলিশের এসপি, ডিসি, র্যাব
বিজেপি সবাইকে আমরা বলছি, কিন্তু তারা গুরুত্ব দেয়। গুরুত্ব না দেওয়ার ফলে যে 6 ঘন্টা না 8 ঘন্টা ব্যাপী তাণ্ডব চলছে 10টি মন্দিরের ভাঙ্গুরের একটি মহোৎসব, ঐতিহাসিক মহোৎসব। আজকে আমরা সেখানে যাব, সেখানেও তাদের বিভিন্ন ধরনের একটা উদ্যোগ আছে। আপনার যাতে আরেকটি দুর্ঘটনা তারা ঘটাতে পারে এবং আশঙ্কাটা আমরা নানা মাধ্যমে জানতে পারছি। তারপরে আমরা 2 দিনের মধ্যে সেখানে যাব। মূল বিষয়টা যেটা আমি বলতে চাই যে এগুলি তো উল্লেখযোগ্য ঘটনাগুলি মিডিয়ার মধ্যে আসছে। আপনারা জানেন গত পরশুদিন এই একটা প্রতিষ্ঠান আমাদের ইসকন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন, এটা বিশ্বের প্রায় দেশে আছে এবং শক্তিশালী ভাবে 150টি দেশে ইসকনের স্থায়ী অবস্থান আছে। বিশেষ করে ইসকন আমেরিকাতে খুব যোগদান। ইসকনের যে সাধুরা সেদিনটা আসলো, স্বাভাবিক অবস্থান নিয়েছিল প্রতিবাদ করার জন্য। তারা ফেরবার পথে বঙ্গভবনের দক্ষিণ পাশের রাস্তাটা যে আছে টিকাটলি, এই রাস্তা এখানে যাওয়ার পথে ওখানে তাদের উপর ইটপাটকেল বর্ষণ করা হয় মারাত্মক ভাবে। কয়েকজন সাধু সেখানে হামলার শিকার হয় এবং আপনারা জানেন বঙ্গভবনের ইত্তেফাকের উত্তর দিকে বঙ্গভবনের ওদিকে একটা গেট আছে, ওখানে যে স্টাফ কোয়ার্টার আছে, একটা স্কুল আছে, স্কুল, সেখানে তারা রাস্তার মধ্যে বসে পড়ে এবং দীর্ঘ সময় বসেছিল। এবং সেই স্কুলের সভাপতির বক্তব্যগুলি আপনারা ইতিমধ্যে শুনেছেন ভিডিও ক্লিপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। এই যে ট্র্যাজেডি ঘটনা ঘটেছে, এখনো বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় অরক্ষিত, মানে যেখানে মন্দির আছে অথচ কোনো পাড়া টাড়া থাকে না, এরকম থাকে, কালী মন্দির থাকে, চিন্তা মন্দির থাকে। প্রায়ই শোনা যায় কোনো প্রতিমা মাথা নাই, কোনো মতো প্রতিমার হাত নাই, আর তখন ওই পুলিশরা এসা জানা না জানা একটা মামলা দেয়, আর সেই মামলাগুলিকে টার্গেট করা হচ্ছে বিএনপি নেতা। এবং সঠিকভাবে অনুসন্ধান করলে দেখা যায় যে এই হামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী ছাত্রলীগের ছেলেপেলেরা এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা পুলিশের ও কাছে এগুলি ধারণায় আছে, কিন্তু তাদেরকে সামনে না এনে যারা নিরহ বা শান্তিপ্রিয় তাদেরকে মামলা দিয়ে অনেক মামলা করেছি ঘটনায়, অর্থাৎ বিরাট একটা উদ্যোগ নিয়েছে সরকার এটা মোকাবেলা করার জন্য। আসলে সরকার হামলাকারীদের মোকাবেলা করা বা আইনের আওতায় এনে তাদেরকে তাদের শাস্তি বা বিচার করার উদ্যোগ নাই। উদ্যোগটা হলো এই সুযোগ দিয়ে মিথ্যা মামলার মধ্য দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়রানি করার একটা নীলনকশা। এই যদি ঘটনা দাঁড়ায় তাহলে এটাকে নিঃসন্দেহ বলা যায় যে সরকার এটা সুপরিকল্পিত ভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে হেনস্থা করার জন্য একটি সুযোগ তৈরি করে। এটি তাদের মূল উদ্যোগ, এই কাজটাই তারা করতে যাচ্ছে। আপনারা জানেন দেশে বিদেশে এটা যথেষ্ট নিন্দা হয়েছে, প্রতিবাদ হয়েছে এবং আজকের এই ঘটনা এমনকি গোপালগঞ্জে শেখ হাসিনা যেখানে ভোট করার জন্য ভোট লাগে না, একটা সেটাও না কথা, তাকে নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া একটা গুরুত্বপূর্ণ হিন্দু অধ্যুষিত এলাকা, সেই টুঙ্গিপাড়াতেও একটি মন্দির ভাঙচুর করা হয়েছে। এখন এখান থেকে সহজে অনুমান করা যায় যে সরকার এই ধরনের স্পর্শকাতর সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে জনদৃষ্টিকে
অন্যদিকে সরানো এবং তার স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী মনোভাব দিয়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটা হীন প্রচেষ্টায় লিপ্ত। আমি মনে করি আজকে সাম্প্রদায়িক সম্প্রতির দেশ আমাদেরকে যদি এখানে মৌলবাদী বা জঙ্গিবাদী বা সাম্প্রদায়িক ভাবে আখ্যায়িত করা হয়, এটা আমাদের জন্য অপমানজনক। সেই কারণেই যারা আজকে আক্রমণের শিকার হয়েছেন তারা দুর্বল। আজকে সমাজের সবল ব্যক্তিদের সামনে আসতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের অসাম্প্রদায়িক যে সংস্কৃতি, সেটাকে আমাদেরকে লালন করা এবং ঐক্যবদ্ধ ভাবে একটি প্রতিরোধ, একটি আন্দোলন গড়ে তোলা, এই ধরনের স্পর্শগত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এটা যদি স্পষ্ট না করতে পারি, আমরা যদি প্রতিরোধ না করতে পারি, সরকারের যাস না, সরকারের ভাবে কত লোক মরলো, কত লোক বাঁচলো, এটা সরকারের কোনো দায়িত্ব না, এটা পরিষ্কার। সেই কারণেই সরকারের উদ্যোগকে তোয়াক্কা না করে আমাদের জাতীয় জীবনে রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণী পেশা, বিশিষ্ট সচেতন নাগরিক গোষ্ঠী সবাই, এমনকি আমাদের দেশের আলেম ওলামা যারা ধর্ম নিয়ে চর্চা করেন, সবাইকে একটি ঐক্যবদ্ধভাবে একই সুরে এটাকে মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশের যে ঐতিহ্য, যে গর্ব, সাম্প্রদায়িক বাংলাদেশ, সেটা আমাদেরকে সমুন্নত রাখা এবং আমাদের এই সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করলে তো যথেষ্ট না, তারপরে নিন্দা প্রতিবাদ আমাদের আছে। তবে আমি ব্যক্তিগতভাবে একটি দলের প্রতিনিধি, আমি বিএনপি করি, জাতীয়তাবাদী দল, যেই দলে আলাদা কোনো বিভাজন নয়, অর্থাৎ এই ভূখণ্ডের জন্ম যারা নিয়েছেন সবাইকে নিয়ে আমরা সবাই বাংলাদেশ। আমরা জন্মে হিন্দু হতে পারি, মুসলিম হতে পারি, আমরা অনেক কিছু হতে পারি, কিন্তু আমাদের পরিচয় বাংলাদেশী। সেই বাংলাদেশী পরিচয়ের ঐতিহ্য নিয়ে আমাদের এই জাতির সত্তা ভিত্তি করে চেতনায় আমরা ঐক্যবদ্ধভাবে বর্তমান এই ফ্যাসিবাদী সরকারের এই ধরনের হীন কর্মকাণ্ডকে প্রতিরোধ করে তোলার জন্য আমি আহ্বান করব। আমরাও মাঠে নামবো। আজকে এটা প্রয়োজন আছে প্রথমত আমার জাতিকে টিকে রাখা, আমার রাষ্ট্রকে টিকে রাখা। এই ঘটনার বৃদ্ধি বা অব্যাহত হলে গণতন্ত্র তো নাই, কিন্তু রাষ্ট্র থাকবে কিনা সন্দেহ। সার্বভৌমত্ব আমাদের হুমকির সম্মুখীন হবে। পার্শ্ববর্তী দেশে এর একটি প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। পার্শ্ববর্তী দেশের প্রতিক্রিয়া লক্ষ্য করছে, সেখানে ৩৩ কোটি মুসলমানের বাস, অর্থাৎ এই হানাহানি কাটাকাটির মধ্য দিয়ে এই উপমহাদেশের মধ্যে যে আলামত দেখা যাচ্ছে, তাতে উপমহাদেশের মানুষের জীবন মান সবকিছু কিন্তু অরক্ষিত এবং একটি হুমকির সম্মুখীন। সেজন্যই আমরা আমাদের মতো আমাদের কাজ, আমাদের দায়িত্বশীল দল হিসেবে আমরা করছি। আমি হিন্দু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়, গৌতম চক্র হিন্দু সম্প্রদায়, এই চেতনাবোধ থেকে কিন্তু আমরা মন্দিরে যাই। আমরা পেয়েছি একটা ন্যাশনালিস্টিক, অর্থাৎ আমরা এই দেশের নাগরিক, আমরা একটা রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দলের দায়িত্ববোধ থেকে আমরা বিএনপির প্রতিনিধি হিসেবে যাচ্ছে এবং যাব। তবে এটা ভাববার কারণ নাই যে শুধু হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে এই জন্য আমরা দেখছি। যে কোনো আক্রমণ, যে কোনো হামলা আমরা ইতিপূর্বে উপস্থিত হয়েছি, আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, আমরা প্রতিবাদ করছি এবং প্রতিরোধ করতে চেষ্টা করছি এবং করব অব্যাহত পাবে। আমার এর বাইরে আর কিছু বলার নাই। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনারা আসছেন এবং আশা করি আপনারা মিডিয়া যারা আছেন, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, আপনাদের কলম জোর করতে হবে, আপনাদের মনে সাহস আনতে হবে
পুনর্নিয়ন্ত্রণে যেন সত্য উপস্থাপন এবং প্রকাশে প্রচারে আপনাদের মধ্যে যেন কোনো অনাগ্রহ না থাকে। কারণ এই লড়াইটা সবাই মিলে করতে হবে, কারণ আমরা আক্রান্ত সবাই। এখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে এটা বলবো না, গোটা জাতি আক্রান্ত হয়েছে। সেই আক্রমণকারীদেরকে প্রতিরোধ করতে হলে অবশ্যই আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। লেখনের মাধ্যমে, প্রচারের মধ্য দিয়ে আপনারা জীবনের সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। আমি আশা করব মিডিয়ার ভাইয়েরা আপনারাও এই অবস্থার বিরুদ্ধে, এই জঘন্য অপকর্মের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন আপনাদের পেশাগত পদ্ধতির মধ্য দিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং আশা করি আমাদের এই চলার পথে আন্দোলনে, এটা একটা নতুন আন্দোলন, এই আন্দোলনে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনার প্রশ্নটা ভালো, খুবই বাস্তব, যারা চোখে দেখছেন কানে শুনছেন তাই। আমি কলকাতার একটা টিভি চ্যানেলে রিপাবলিক বাংলা, সেখানকার যে অনুষ্ঠানটা সঞ্চালনা করেছেন সুকন্যা, তিনি খুব দরাজকণ্ঠে মজুর কন্যা, একমাত্র ভরসা, বাংলাদেশের মৌলবাদী উত্থান জঙ্গিবাদ প্রতিরোধ করার জন্য তিনি এই কথাগুলো বলতেছিলেন, আমি শুনতেছিলাম। তার উন্নয়ন বর্তমান সরকার যা না বলে তার দরাজকণ্ঠে আমার মনে হচ্ছিল যে সেই পুরানো দেবদুল্লার কণ্ঠের মতো ধারাবিবরণী দিচ্ছে সরকারের পক্ষে। আমি প্রথমেই তাকে বলেছিলাম যে আপনি এতক্ষণ যা বললেন বাংলাদেশ সরকারের দেশ, আপনি উন্নয়নের কথা বললেন কিন্তু 10 লক্ষ কোটি টাকা পাচারের কথা বলেন না। বাংলাদেশে দুর্নীতি সর্বোচ্চ অবস্থানে আছে, সেটা কিনা নেতৃত্বে এই কথাগুলি উচ্চারণ আপনি করেন নাই। এই যে বললেন একমাত্র মজিদ কন্যাই পারে মৌলবাদ ঢুকে দিতে, এইটা আপনারা যাতে বলতে পারেন তার জন্যই বাংলাদেশের এই ঘটনাটা সরকার ঘটায়। আমরা চেষ্টা করছি বলতে, এবং সেখানে রাজনীতিবিদ ছিল, অনেকেই ছিল। এখানে একটা খুব ভালো, আপনারা আমার চেয়ে বেশি জানেন, শুভেন্দু মজুমদার না, তিনি উনি তো এখন বিজেপি লিডার অফ দ্য হাউস পশ্চিমবঙ্গের, লিডার অফ দ্য অপোজিশন পশ্চিমবঙ্গের বিধানসভায়, তিনি বর্তমানের জনসভায় বলছে বাংলাদেশের এই ঘটনায় আমাদের ভোট বাড়বে ভারতে। তার মানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করার যে একটি চেষ্টা, এই দেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এই সস্তা সেন্টিমেন্টের উপরে, তারা সেখানেও আরেকটি মৌলবাদের উত্থানের প্রচেষ্টা করছেন। সে কারণে ওখানকার সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে আপনারা যদি এখানে মৌলবাদী হিন্দুত্ববাদী নিয়ে আপনারা পথ চলেন, তার প্রতিক্রিয়া বাংলাদেশে ঘটবে না, এটা আপনারা আশা করেন। বাংলাদেশকে মৌলবাদের আখ্যায়িত করার আগে আপনারা যে মৌলবাদী রাজনৈতিক প্রত্যাখ্যান করেন, তারপরে কথা বলেন। সুতরাং এই সরকার তো ভারতের সরকার, এবং ভারতের অনেক দল আছে, অনেক পথ আছে, অনেক মত আছে। সব দল মত নির্বিশেষে কিন্তু মজুদ কন্যা শেখ হাসিনা তারা অত্যন্ত গুণগ্রাহী এবং সমর্থক। সুতরাং এটা তো যৌথভাবেই বাংলাদেশের গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক দেশ চেষ্টা করবে। কিন্তু আপনাকে দেখতে হবে যে ভারত সরকারে এখন কি আছে, যারা নাকি মুসলিম রাজনীতি মানে ইসলামিক চিন্তাধারা রাজনীতি করে, তাদেরকে যদি আমরা মৌলবাদী করি, আর ভারতে যে আজকে হিন্দু জাতীয়তাবাদী হিন্দুত্ববাদের যে উত্থান এবং সরকার, তাকে কি আমি মৌলবাদী বলবো না? তারা তো মৌলবাদ। অর্থাৎ আবার দেখেন কুমিল্লা কেন, চৌমনি কেন, মিয়া বর্ডার কোথায়, কুমিল্লা ত্রিপুরা, সেখানে নির্বাচন আসছে। সুতরাং এইটা ঢেউ তারা ওখানে কাজে লাগাবে। অর্থাৎ এই যে বাংলাদেশের এই দাঙ্গা, এই সহিংসতাটা, এটার মূল কারণ হলো ধর্মীয় কারণ না, এই মূল কারণ হলো রাজনৈতিক ইস্যু। এটার মধ্য দিয়ে রাজনীতি ভাঙা করার এই পারের মধ্যে চলছে চলবে। ভারতের গণমাধ্যম প্রশ্নবিদ্ধ বলছি না, আমাদের গণমাধ্যম তো বাধ্য হয় সেটাকে স্তুতি পাঠ করার জন্য।
আমাদের গণমাধ্যমের তো টক শোতে মানে শেখ হাসিনা ব্যতীত আর বাংলাদেশের কোনো লোক নাই, সেই একমাত্র পারে। এই সূত্রেও তারাও বলে, কারণ তাদের পছন্দের সরকার, যেহেতু তাদের দ্বারা ভারতবর্ষ লাভ হয়, সেই কারণে তাকে টিকে রাখার জন্য একই সুরে কথা বলবে, তাতে বিস্মিত হতে কিছু